নমস্কার বন্ধুরা, আজকের এই লার্নিং ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের কাছে একটা ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করব, যে স্ট্র্যাটেজিটা প্রাইস অ্যাকশন এবং ইন্ডিকেটরের উপর বেস করে তৈরি হবে এবং খুবই এফেক্টিভ এবং খুবই কনফার্মেশন নিয়ে আপনি ট্রেডটা করতে পারবেন। তো চলুন আমরা প্রথমে বেসিক দেখব, তার পরবর্তী ক্ষেত্রে লং সেটআপ এবং শর্ট সেটআপে আমরা দেখব এবং কিছু এক্সাম্পল আমরা শেয়ার করব। চলুন প্রথমে আমরা দেখি যে বেসিক আমরা কি আজকে এই যে স্ট্র্যাটেজিটা করব বা স্ট্র্যাটেজিতে আমরা কি ইউজ করব। প্রথমে আমরা ইউজ করব প্রাইস অ্যাকশন। ঠিক আছে, প্রাইস অ্যাকশনের মধ্যে আমরা কি ইউজ করব? সাপোর্ট আর রেজিস্ট্যান্স। সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমরা ইউজ করব প্রাইস অ্যাকশনের মধ্যে। ইন্ডিকেটরের মধ্যে আমরা ইউজ করব আর এসআই আর মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ, তাও 50 পিরিয়ডের মুভিং অ্যাভারেজ। আমরা টাইম ফ্রেম কি ইউজ করব? টাইম ফ্রেম ইউজ করব আমরা 5 মিনিট এবং 15 মিনিট। আপনি যে কোনো টাইম ফ্রেম ইউজ করতে পারেন। 5 মিনিট এবং 15 মিনিটের মধ্যে যে কোনো টাইম ফ্রেম আপনি ইউজ করতে পারেন। 5 মিনিট হলে আরো কুইক আপনি রেসপন্স পেতে পারেন। 15 মিনিট হলে আপনি টোটালি ইন্টারডেকে সেটাকে যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন তত কিন্তু আপনার অ্যাকুরেসি রেট বাড়বে। 5 মিনিটের থেকে 15 মিনিট কিন্তু বেটার। আমরা সিম্পল যে প্রাইস অ্যাকশনের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, সেটা আমরা কি দেখব। সাপোর্ট কাকে বলে? সাপোর্ট বলে যেখানে প্রাইস এসে বাউন্স ব্যাক, যেখানে সাপোর্ট যেখানে প্রাইস এসে বারবার বাউন্স ব্যাক করে এবং এই যে সাপোর্ট লেভেল, এটাকে বলা হয় সাপোর্ট লেভেল। যেখানে বাউন্স ব্যাক করে সেটাকে বলা হয় সাপোর্ট লেভেল। এখানে তৈরি কি হয়? এখানে ডিম্যান্ড তৈরি হয়, সেই জন্য প্রাইস এখান থেকে উপরের দিকে ওঠে, আবার নিচের দিকে নামে এবং আবার যখন এখানে সাপোর্ট নিয়ে ডিম্যান্ড তৈরি হয়, প্রাইস আবার উপর দিকে ওঠে এবং বারবার যখন নিতে থাকে সাপোর্ট যখন নিতে থাকে, একবার নিল, দুবার, তিনবার সাপোর্ট নেওয়ার পরে যখন এই সাপোর্ট লাইনটা দুর্বল হয়ে যায়, তখন এই সাপোর্টকে ব্রেক করে প্রাইস নিচের দিকে নেমে যায় এবং আমরা এখানেই এন্ট্রি নেব। এটাই হচ্ছে আমাদের এই ট্রেডিং এর সেটআপ। আর যখন রেজিস্ট্যান্সটা কাকে বলা হয়? যখন প্রাইস বারবার যেখানে গিয়ে রেজিস্ট করে এবং প্রাইস সেখান থেকে সাপ্লাই দেয়, প্রাইস সেখান থেকে নিচের দিকে নামে, বারবার যায় এবং সেখান থেকে নিচের দিকে নেমে যায়, সেই লেভেলটাকে আমরা বলি রেজিস্ট্যান্স লেভেল। যে বারবার যখন সেখান থেকে রেজিস্ট্যান্স লেভেলটাকে টেস্ট করে নিচের দিকে নামে, একবার দুবার, বারবার যখন এখান থেকে আপনার রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামছে, রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামার পরে যখন আবার এখানে যায় এবং যখন এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে উঠে যায়, তখন আমরা এটাকে বলি ব্রেকআউট। আমরা এখানে ট্রেড নেব এবং সেটাকে আমরা মুভিং অ্যাভারেজ এবং আরএসআই এর সঙ্গে কনফার্মেশন ছাড়া আমরা ট্রেড নেব না। আমরা বেসিক্যালি সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরেই ট্রেডটা নেব। আমরা কনফার্মেশন নেব আরএসআই এর সঙ্গে এবং সিম্পল মুভিং অ্যাভারেজের মধ্যে। দেখুন আমরা কি করি, আমরা রেজিস্ট্যান্স, আমরা যে আরএসআই, আমরা আরএসআই কে কি ইউজ করি? আরএসআই কিন্তু আমরা ওই যে ওল্ড যে কনসেপ্ট 70 এবং 30 কনসেপ্ট আমরা ইউজ করি না। আমরা ইউজ করি 60 এবং 40, যেটা আমার এই ইউটিউব চ্যানেলে বহু ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। একদম আরএসআই এর উপর 3টে আমি বড় ভিডিও করে রেখেছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, টোটাল আরএসআই কে আমি কভার করেছি, সেটাও আপনারা দেখতে পারেন। তার প্লেলিস্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। দেখুন আমরা কি করি, যে 60, যে আমাদের তো আরএসআই 100 থেকে 0 থেকে 100 মধ্যে ঘোরাফেরা করে, সেটাকে আমরা রেঞ্জে ভাগ করি 40 এবং 60। 40-এর নিচে যখন আরএসআই থাকে সেটা হচ্ছে বেয়ারিশ, ডাউন ট্রেন্ড। যখন 40-60-র মধ্যে ঘোরা করে সেটা হচ্ছে সাইডওয়েজ। আর যখন 60-র উপরে উঠে যায়, ঠিক আছে, 60-র উপরে যখন থাকে সেটা হচ্ছে বুলিশ বা আপ ট্রেন্ড। 60-র উপরে থাকলে সেটা হচ্ছে আপ ট্রেন্ড, 40-র নিচে থাকলে সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আর 40 আর 60-র মধ্যে যখন আরএসআই ঘোরাফেরা করে সেটাকে আমরা বলি সাইডওয়েজ। সিম্পল কনসেপ্ট। আমরা এখানে যখন বুলিশ ট্রেড নেব, তখন আমরা মোমেন্টামকে ক্যাপচার করার জন্য, যখন আরএসআই 60-র উপরে যাবে তখনই আমরা ট্রেড নেব বুলিশ সাইডে বা লং সাইডে। আর যখন 40-র নিচে যাবে তখন আমরা শর্ট সাইডে নেব, যেহেতু মোমেন্টামটাকে আমরা ক্যাপচার করবার চেষ্টা করছি। প্রাইস অ্যাকশনের সঙ্গে ইন্ডিকেটরকে ইউজ করছি যাতে আমাদের ট্রেডিং যে অ্যাকুরেসিটা আরো ভালো হয় এবং ট্রেডিং সিদ্ধান্তটা খুব ভালো হয়, যে কোনটা মোমেন্টামে আসতে পারে, কোনটা মোমেন্টামে আসছে না। কনফার্মেশন ছাড়া আমরা ট্রেড করব না। আর কি আমরা ইউজ করব? আজ করব আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ। সিম্পল মুভিং অ্যাভারেজ কাকে বলা হয়? মুভিং অ্যাভারেজ হচ্ছে আপনার মিন, যাকে বলা হয় অ্যাভারেজ। সিম্পল মুভিং অ্যাভারেজ যদি 50 মুভিং অ্যাভারেজ আমরা যেটা অ্যাপ্লাই করব, তার বিগত 50টা ক্যান্ডেলের ক্লোজিং কে যোগ করা হয়েছে, যোগ করে সেটাকে 50 দিয়ে ভাগ করতে হবে। 50 দিয়ে ভাগ করলেই যেটা বেরোবে সেটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ। আমরা এই সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করব এই ইন্ডিকেটরে। এবং সিম্পল মুভিং অ্যাভারেজ কাজটা কি হবে, যখন
ট্রেড নেবো, বাই সাইডে ট্রেড নেবো, দেখবো যে সিম্পল মুভিং অ্যাভারেজ 50 সিম্পল মুভিং অ্যাভারেজ এর উপরে ট্রেড করছে কিনা এবং রাইজিং আছে কিনা। যখনই রাইজিং থাকবে তখনই বুঝবো যে এটা আপ ট্রেন্ডে আছে, একটা মোমেন্টাম, মানে দুটো কনফার্মেশন নিচ্ছি যে আরএসআই ও 60 এর উপরে উঠছে, একটা মোমেন্টামকে দেখাচ্ছে, যেহেতু আরএসআই লিডিং ইন্ডিকেটর, মুভিং অ্যাভারেজ হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটর, মুভিং অ্যাভারেজও কিন্তু আমাকে সাইন দেখাচ্ছে যে প্রাইস উপরের দিকে উঠছে। মানে আমি লং ট্রেড তখনই নেবো যখন 50 মুভিং অ্যাভারেজের উপরে থাকবে, আর যখন শর্ট ট্রেড নেবো, শর্ট ট্রেড তখনই নেবো যখন সিম্পল 50 মুভিং অ্যাভারেজের ফলিং মানে নিচের দিকে মোমেন্টাম থাকবে আর আরএসআই 40 নিচে থাকবে। চলুন আমরা সেটআপে যাই, সেটআপে গেলে আরো আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখুন লং সেটআপ কি করছি, টাইম ফ্রেম আমি যেটা বললাম 5 মিনিটস এবং 15 মিনিটস আমরা ইউজ করতে পারি। আমরা কি দেখবো যে সিম্পল মুভিং অ্যাভারেজ রাইজিং হতে হবে, যেটা আমি একটু আগেই বললাম। প্রাইসকে কিছুদিন কনসোলিডেট করতে হবে, মানে প্রাইস ডাউন ট্রেন্ডে আছে, এইখানে কিছুদিন প্রাইস কনসোলিডেট করছে, সঙ্গে কি হবে আরএসআই যেটা থাকবে, আরএসআই কিন্তু 40-60 মধ্যে ঘোরাফেরা করবে। ধরুন আরএসআই এরকম 40-60 মধ্যে ঘোরাফেরা করবে, ঘোরাফেরা করছে মানে কি কনসোলিডেট করছে, মানে প্রাইস সেখানে হল করছে, সিদ্ধান্ত নিতে পারছে না, বা প্রাইস সেখানে সাইডওয়েজ মার্কেটে আছে। কনসোলিডেট করার অর্থই হচ্ছে সাইডওয়েজ মার্কেট, যে প্রাইস সেখানে বুঝতে পারছে না প্রাইস নিচের দিকে যাবে না প্রাইস উপরের দিকে যাবে। তারপরে কি করতে হবে, যে এই যে প্রাইস ওঠানামা করছিল, ঠিক আছে, ওঠানামা করছিল, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা যখন রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করবে 5 মিনিট অথবা 15 মিনিট চার্টে, সেই সময় যে এখানে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হবে, ঠিক আছে, সেই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হবে, সেই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেবো, তার নিচে আমরা স্টপ লস নেবো। কিন্তু আমাদের দেখতে হবে যে সেই সময় আরএসআইও কিন্তু 60-র উপরে, এটা 60 লেভেল, এটা 40 লেভেল, 60-র উপরে কিন্তু যেতে হবে, এবং মুভিং অ্যাভারেজকেও কিন্তু রাইজিং হতে হবে 50 মুভিং অ্যাভারেজকে, সিম্পল মুভিং অ্যাভারেজকে। আমরা এই তিনটে জিনিস, এক নম্বর হচ্ছে চারটে জিনিস, এক নম্বর হচ্ছে প্রাইসকে কিছুদিন কনসোলিডেট করতে হবে বটম সাইডে, যেহেতু লং সাইড ট্রেড নিচ্ছি আমরা, এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রাইসকে কি করতে হবে 50 মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে। তারপরে কি করতে হবে আরএসআই এবং 60-40-র মধ্যে কিছুদিন থাকবে, থাকার পরে 60-কে ক্রস করে উপরের দিকে উঠবে, সেই সময় এখান থেকে যে রেজিস্ট্যান্স লেভেলটা, যে লেভেলটাতে কনসোলিডেট করছিল সাইডওয়েজ ছিল, সেই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করে উপর দিকে উঠবে। তার এই যে ক্যান্ডেলটা করবে, সেই ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেবো, এবং তার নিচে অথবা সুইং লোয়ের নিচে আমরা স্টপ লস লাগাবো। আমাদের টার্গেট কত থাকবে, ইনিশিয়ালি 1.5 আর না হলে 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও কিন্তু থাকবে, রাইট। এটা কিন্তু আমাদের লং সেটআপ, সিম্পল সেটআপ। 3-4টে জিনিস দেখতে হবে, একটা হচ্ছে কনসোলিডেট করবে, তারপরে ব্রেকআউট করবে রেজিস্ট্যান্স লেভেলটাকে, সেই সময় দেখতে হবে 50 মুভিং অ্যাভারেজ উপরে আছে কিনা, রাইজিং হতে হবে 50 মুভিং অ্যাভারেজ, আর কি হতে হবে 40-60-র মধ্যে থাকবে, 40-60-কে ক্রস করে 60-র উপরে যাবে আরএসআই, সেই সময় মানে যখন এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হবে। এটা হচ্ছে আমাদের সেটআপ। চলুন মানে এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এটা আমি কানাডা ব্যাংকের একটা 5 মিনিটের চার্ট আমি ইউজ করছি, এবং এটা পুরনো চার্ট, ঠিক আছে, সেপ্টেম্বর নাগাদ 2024-এর সেপ্টেম্বরের চার্ট। এটা যেহেতু এখন 3 মাসের মধ্যে চার্ট দেখানো যায় না, সেজন্য আমি ওল্ড চার্ট দিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে এই সেটআপটা কিভাবে তৈরি হয়েছে। দেখুন প্রাইস কি করেছে, প্রাইস এখানে কনসোলিডেট করে এখানে নেমেছে, নেমে ডাউন ট্রেন্ড এখানে কনসোলিডেট করছে। প্রাইস দেখুন আরএসআই কিন্তু 40-60-র মধ্যে ঘোরাফেরা করছে, রাইট। কিছুদিন ধরে প্রথম কন্ডিশন আমাদের মিট হলো। দেখুন এটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ, এইটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ। প্রাইস তার নিচে কিছুদিন কনসোলিডেট করেছে, ক্রস করে উপরের দিকে উঠেছে, ওঠার পর দেখুন এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, দুবার রেজিস্ট্যান্স নিয়েছে, ঠিক আছে, একবার এখানে নিয়েছে, এখানে দুবার নিয়েছে, রেজিস্ট্যান্স নিয়েছে, নেওয়ার পরে প্রাইস উঠেছে, নেমেছে, নামার পরে দেখুন প্রাইস উপরের দিকে উঠেছে। এবং যদি আপনি নিচের দিকে দেখেন আরএসআই নিচের দিকে উঠে এখানে কি করছে, এখানে রেঞ্জ শিফট করছে, বুলিশ রেঞ্জ শিফট করছে, যেটা আমরা অলরেডি রেঞ্জ শিফটের ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, সেটা দেখে নেবেন। এখান থেকে কিন্তু একটা বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে, কিন্তু আমি এখানে এন্ট্রি নেব না, এটা একটা আলাদা স্ট্র্যাটেজি। এখানে ট্রেড নিতে গেলে আরো কিছু জিনিস দেখতে হয়, সেটা আমি নিচ্ছি না, আমি ওইটা ফলসও হতে পারে, নিচের দিকেও নেমে যেতে পারে, যেহেতু লোয়ার টাইম ফ্রেম, সেজন্য আমরা কনফার্মেশন ছাড়া ট্রেড নেব না। এবং যখনই এই জায়গাটার রেজিস্ট্যান্স লেভেলটাকে ক্রস করছে, দেখুন আরএসআই কিন্তু উপরের দিকে উঠছে, 60-কে ক্রস করছে, এখানটায় এই জায়গাটা আমরা এন্ট্রি নেবো, বা এই ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি নেবো। এই ক্যান্ডেলটা যখন হলো, এই ক্যান্ডেলের উপরে আমরা এখানে এন্ট্রি নেব, এই সুইং লোয়ের নিচে আমরা স্টপ লস লাগাবো। এবার প্রশ্ন হচ্ছে যে আমার উপরে কি রেজিস্ট্যান্স আছে, দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তার উপরে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তার উপরে এখানে একটা রেজিস্ট্যান্স আছে। আমি রেজিস্ট্যান্স লেভেলগুলোকে আগে থেকে মার্ক করে রেখেছি, আপনাকেও মার্ক করে রাখতে হবে যখন আপনি লং ট্রেড নেবেন। কারণ কি, কারণ হচ্ছে কি,
যখনই এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে আসবে প্রাইস নয় কিছুক্ষণ হোল্ড করবে, না হলে প্রাইস এখান থেকে বাউন্স ব্যাক করে নিচের দিকে নামতে পারে। এবার আপনাকে দেখতে হবে যে আমি যে ট্রেডটা নিলাম আমার এই যে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যে আছে সেখানে কি আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ঠিকঠাক আছে, মানে আমার 1:1.5 বা 1:2, ঠিক আছে, এই রিস্ক টু রিওয়ার্ড দিচ্ছে কি আমাকে, মিনিমাম 1.5 আছে কি, যদি থাকে তাহলে সেই মতন ট্রেডে এন্ট্রি নেবো, নাহলে আমি ট্রেডে এন্ট্রি নেবো না। কি বললাম বুঝতে পেরেছেন কি? যদি না বুঝতে পারেন একবার পজ করুন, আমার পিছন দিকে যান, তারপরে আবার দেখুন। আমি বলতে চাইছি এটা যে ধরুন যেখানে আপনি এন্ট্রি নিলেন, এই এন্ট্রি নেওয়াতে আবার স্টপ লস লাগাতে যদি তার উপরে যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, এই রেজিস্ট্যান্স লেভেলটা আছে, এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কি আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও মিনিমাম 1.5 আছে, যদি থাকে আমি ট্রেডে এন্ট্রি নেব, নাহলে আমি ট্রেডে এন্ট্রি নেব না। এবার আপনি বলবেন স্যার এখান থেকে তো 1:1 হতে পারে যদি আমি এখানে রিস্ক নিই, কিন্তু আপনি যদি দেখেন এখানে আর একটা সেট তৈরি হয়েছে, সেটা হচ্ছে ওপর থেকে উঠে যখন নিচের দিকে নেমেছে আপনি এখানেও এন্ট্রি নিতে পারতেন। এটা একটা অন্য সেট যেটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যে RSI 60 কে ক্রস করে যখন 60 তে সাপোর্ট নিতে আসে তখন কিন্তু লং সাইড ট্রেড নেওয়া যায়, সেটা 5 মিনিট বা 15 মিনিটসও কিন্তু আপনি করতে পারেন, রাইট। এখানেও কিন্তু আপনি এন্ট্রি দিতে পারেন, স্টপ লস এখানে করতে পারেন, তাহলে কিন্তু আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 এখান পর্যন্ত চলে আসবে। এবার আপনি যদি এখানে এন্ট্রি নেন এই লেভেলটাতে, যদি আপনি এখানে এন্ট্রি না নেন, ভালো করে বোঝার চেষ্টা করুন, যদি আপনি এখানে এন্ট্রি নেন তাহলে কি হতে পারে, তাহলে এখান থেকে আপনার 1:1 পর্যন্ত আসতে পারে। এখানে আপনি কি করতে পারেন, আপনি এখানে বুদ্ধি কাটাতে পারেন কি, যে আপনি এই যে পজিশনে যখন এন্ট্রিটা নিচ্ছেন, এই যে পজিশনে এন্ট্রিটা নিচ্ছেন সেখানে আপনি পজিশন সাইজিংটাকে একটু কমিয়ে দিন। মানে যে ধরুন আপনার এই জায়গাতে এন্ট্রি আর এই জায়গাতে স্টপ লস হলে আপনার ক্যালকুলেশন অনুযায়ী যে আপনি 100টা কোয়ান্টিটি কিনতে পারেন, সাপোজ আমি ধরে নিতে বলছি, তখন আপনি কি করবেন, যখন এরকম পজিশন আসবে যে উপরে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1 আসছে, 1:1.5 আসছে না, তখন আপনি কি করলেন, পজিশন সাইজিংটাকে কমিয়ে দিলেন, আপনি 50 কোয়ান্টিটি এখানে কিনলেন, মানে এই লেভেলটাতে আপনি 50 কোয়ান্টিটি কিনলেন। যখনই প্রাইস এই লেভেলটা, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ক্রস করে উপরের দিকে উঠলো, তখন আপনি আরো 50 কোয়ান্টিটি এখানে কিনে দিলেন। তাহলে কি হলো, যে আপনি প্রথম কোয়ান্টিটি 50 কোয়ান্টিটি কিনলেন, তারপরে যখন পরের নেক্সট লেভেল যে রেজিস্ট্যান্স লেভেলটাকে উপরের দিকে উঠলো, ক্রস করে উঠলো, তখন আপনি আরো 50 কোয়ান্টিটি কিনলেন, মানে আপনার 100 কোয়ান্টিটি কেনা হলো। আপনি পজিশনটাকে পজিশনাল ট্রেডে নিয়ে গেলেন, ডেতে ইন্টারডেতে পজিশনাল ট্রেডে নিয়ে গেলেন, যে আপনি হোল্ড করছেন, প্রাইসের মুভমেন্টটাকে দেখছেন এবং তারপরে হোল্ড করছেন, এবং সঙ্গে সঙ্গে ট্রেলিং স্টপ লসটাকেও ইউজ করছেন, যাতে আপনার মানে পোটেনশিয়াল যে প্রফিটটা আছে সেই প্রফিটটা যেটা আপনি বুক করতে পারেন ট্রেলিং স্টপ লসের মাধ্যমে, আপনার যেন টোটাল লস না হয়ে যায়। এইভাবে যদি আপনি পজিশন সাইজিং এবং রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখে এবং উপরে রেজিস্ট্যান্স লেভেলটাকে দেখে যদি আপনি ট্রেডে এন্ট্রি নেন এবং টোটালি প্রপার প্ল্যানিং করে যদি আপনি ট্রেডে এন্ট্রি নেন, তাহলে কিন্তু আপনার ট্রেডটা অনেক ক্ষেত্রে কি হয়, আপনার লস ট্রেডও, রং ট্রেডও কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে প্রফিট দিয়ে যায়, যখনই কিন্তু আপনি মানে পজিশন সাইজিং এবং এই সমস্ত জিনিসগুলো দেখে করেন। এবং দেখুন আপনি তারপরের মুভমেন্টটাকে দেখবেন যে প্রাইস একটুখানি উঠে এখানে কিন্তু হল্ট করেছে, প্রাইস কিন্তু আবার নেমেছে, নেমে দেখুন একটা দুর্দান্ত মোমেন্টাম দিয়েছে এই লেভেলটাতে, এখানে যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে সেই লেভেল পর্যন্ত দিয়েছে। যদি আপনি এখানে এন্ট্রি করতেন এবং আপনি যদি এই সমস্ত পজিশন সাইজিং এই রেজিস্ট্যান্স লেভেলগুলোকে যদি মার্ক করে যদি পরপর স্টেপ বাই স্টেপ যদি আপনি মেনটেন করে চলতেন এবং হোল্ড করতেন, আপনি কিন্তু একটা ট্রেডে আপনি কিন্তু একটা ভালো রকম প্রফিট জেনারেট করতে পারতেন এই ইন্টারডে ট্রেডিং এ। এবং ইন্টারডে ট্রেডিং এও কিন্তু পজিশনাল ট্রেড করা যায়, অনেক ক্ষেত্রে কি 1:2 বা 1:1.5 আমরা বেরিয়ে যাই, কিন্তু যদি আপনি একটু চিন্তা ভাবনা করেন, এটা যেটা আমি বলছি এটা একটা অ্যাডভান্স লেভেলের কথা বলছি, যারা বিগিনার তারা একটা বুঝতে পারবে না, বিগিনারদের 1:1 বা 1:1.5 বা 1:2 তে বেরিয়ে যাওয়াটা উচিত। কিন্তু যতদিন যাবে আপনার এই লেভেলে যখন আপনি চিন্তা করবেন, এই লেভেলে যখন আপনি অ্যানালাইসিস করতে শুরু করবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে একটা ট্রেড নিয়েও কিন্তু ভালো রকম প্রফিট জেনারেট করা যায়, যদি আমি সেটাকে হোল্ড করি এবং করছি কখন কনফার্মেশন নিয়ে করছি, মানে যখন রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করছি তখনই কিন্তু আমি পজিশন বাড়াতে পারি, অথবা আমি সেখান থেকে কিছু প্রফিট বুক করে নিতে পারি, সেটা আমার অ্যানালাইসিস অনুযায়ী যে মার্কেট কোন দিকে যাচ্ছে সেই অনুযায়ী, বা আমার ইন্ডিকেটর কি বলছে। দেখুন এই ইন্ডিকেটর কি করছে, 50 মুভিং অ্যাভারেজ উপরের দিকে রাইজিং হচ্ছে সঙ্গে সঙ্গে, প্লাস দেখুন এখানে নেমে কিন্তু আবার মুভিং মানে 60-র উপরে কিন্তু RSI যাচ্ছে, 60-র উপরে অনেকক্ষণ কিন্তু ছিল, মানে এই লেভেলটাতে আপনি কিন্তু এই ট্রেডটাতে 5 মিনিট সাথে কিন্তু শুদ্ধভাবে করতে পারেন।
যদি না বুঝতে পারেন একবার পজ করুন, পিছন দিকে যান, একবার চালান, বুঝতে পেরে যাবেন। দেখুন শর্টটা, দেখুন শর্ট সেটআপটা কি হচ্ছে, সেটা সেম ব্যাপার হবে। সেখানে দেখবো আমরা 5 মিনিট এবং 15 মিনিট চার্ট। এটা কি হবে, ঠিক উল্টোটা হবে। 50 মুভিং অ্যাভারেজ ফলিং হতে হবে, নিচের দিকে থাকতে হবে। প্রাইসকে কিছুদিন কনসোলিডেট করতে হবে, কোথায়, টপ সাইডে। যেটা এটা বটম সাইডে ছিল, টপ সাইডে করতে হবে, যেহেতু আমি শর্ট সেল নেবো, নিচের দিকে নেবো। তখন কি হবে, সাপোর্ট লেভেলকে ব্রেক ডাউন করতে হবে। ওটা রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক আউট হয়েছিল, সাপোর্ট লেভেলকে ব্রেক ডাউন করে নিচের দিকে নামতে হবে। সেই সময় কি হতে হবে, যে RSI 40 লেভেলকে ক্রস করে নিচের দিকে নামতে হবে। এটা সিম্পল ব্যাপার। ওটা 60 উপরে ছিল, 60 ক্রস করে উপরের দিকে উঠছিল, এখন 40 নিচে নামতে হবে। স্টপ লস কি হবে, ব্রেকডাউন ক্যান্ডেলের হাই অথবা সুইং হাইয়ের উপরে, এবং 1:1.5 বা 1:1 বা 1:2, যেটা 1:1 নয়, 1:1.5 এবং 1:2 কিন্তু আপনি টার্গেট রাখতে পারেন। যেগুলো আমি আগের ক্ষেত্রে বললাম, সাপোর্ট লেভেলটা মানে রেজিস্ট্যান্স লেভেলটা ঠিক এখানে সাপোর্ট লেভেলটা হবে, সেটা আমি আমাদের এক্সাম্পল সহকারে দেখার চেষ্টা করছি। দেখুন প্রাইস কি করছে, প্রাইস উপরের দিকে উঠেছে, প্রাইস একটা কনসোলিডেট করছে, এটা সাইডওয়েজ মার্কেট, ঠিক আছে। প্রাইস যখন এখানে ব্রেক করলো, এটা 50 সিম্পল মুভিং অ্যাভারেজ, নিচে কি থাকবে, নিচে থাকবে RSI, নিচে থাকবে RSI কি করবে, 40-60 মিনিট থাকে, এখান থেকে এখানে ব্রেক করবে। মানে এই জায়গা থেকে একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, যখন ব্রেক করছে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, রেড ক্যান্ডেলের নিচে আমরা এন্ট্রি নেবো। সেই সময় কিন্তু RSI কিন্তু নিচে নামবে, রাইট। RSI কিন্তু এই যে 40 লেভেল, এটা 60 লেভেল, এই 40 লেভেলের নিচে কিন্তু নামবে। এখানে আমরা এন্ট্রি নেবো, এর উপরে আমরা স্টপ লস লাগাবো অথবা সুইং হাইয়ের উপরে স্টপ লস লাগাবো। আমাদের টার্গেট করা থাকবে 1:1.5 অথবা 1:2। সিম্পল। প্রথমে কি দেখবো, প্রাইস একটা উপর দিকে উঠবে, এখানে কনসোলিডেট করবে টপ সাইডে। এই যে সাপোর্ট লেভেলটা, এটা হচ্ছে সাপোর্ট লেভেল, ঠিক আছে। একবার সাপোর্ট নিয়েছে, দুবার সাপোর্ট নিয়েছে, সাপোর্ট লেভেলকে ব্রেক করবে রেড ক্যান্ডেল করে। সেই সময় কিন্তু 40 কেও ব্রেক করে নিচের দিকে নামতে হবে, এবং সেই সময় 50 মুভিং অ্যাভারেজকেও কিন্তু ফলিং হতে হবে। এটা হচ্ছে আমাদের শর্ট সেটআপের কন্ডিশন, এবং আমরা দেখে একটা এক্সাম্পল সহকারে দেখার চেষ্টা করি। দেখুন এটাও কিন্তু আমি কানাডা ব্যাংকের নিচে একটা নিয়েছি, এবং এটাও ওল্ড ডাটা, রিসেন্ট ডাটা না, 3 মাস আগেকার ডাটা, জুলাই আগস্ট সেপ্টেম্বর নাগাদ ডাটা এটা, রাইট। তো দেখুন প্রাইস কি করছে, প্রাইস কিছুদিন দেখুন এখানে হল্ট করছে, মানে এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, 3বার 4বার নিয়ে এখানে ব্রেক করছে। সঙ্গে দেখুন এখানে কিন্তু RSIও কিন্তু 40 নিচে যাচ্ছে, এটা 40 লেভেল, এটা 60 লেভেল। এবং দেখুন এটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ, 50 সিম্পল মুভিং অ্যাভারেজ ফলিং। মানে আমার প্রত্যেকটা কন্ডিশনকে ফুলফিল হলো, যে একটা প্রাইস কিছুদিন কনসোলিডেট করেছে, কিছুদিন মানে কিছু মিনিটের মানে 5 মিনিটের ক্যান্ডেল হলে কিছু সময়ের মধ্যে মানে কিছু সময় এখানে কনসোলিডেট করেছে, 50 মুভিং অ্যাভারেজ ফলিং আছে, সাপোর্ট লেভেলকে ব্রেক করছে রেড ক্যান্ডেল দিয়ে, সেই সময় RSI 40 লেভেলকে ক্রস করে নিচের দিকে নামছে। আমি এখানে এন্ট্রি নেব এবং এখানে আমরা স্টপ লস লাগাবো, এবং দেখবো যে রিসেন্ট যে এখানে আমার সাপোর্ট আছে, ঠিক আছে, সেই সাপোর্ট লেভেল থেকে কি আমার 1:2 আসছে বা 1:1 পয়েন্ট মিনিমাম আসছে। যদি আসে তাহলে আমি কিন্তু ট্রেডে এন্ট্রি নেবো। আমার এখানে কি করব, আমি এখানে কিছু প্রফিট বুক করতে পারি, আদারওয়াইজ কি করতে পারি, আমি এখান থেকে প্রাইসকে ট্রেলিং স্টপ লস দিয়েও কিন্তু নিচের দিকে নামাতে পারি। যেটা আপনার সুবিধা হবে সেটা কিন্তু আপনি করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি কতটা সময় দিতে পারছেন, আপনি কতটা এই স্ট্র্যাটেজিটাকে মেনটেন করতে পারছেন, মানে ট্রেডিং আওয়ার্সে। কারণ ট্রেডিং আওয়ার্সে সিদ্ধান্ত নেওয়াটা খুব কুইক সিদ্ধান্ত নিতে হয়, যেহেতু ইন্টারনেটে, সেই জন্য আপনাকে স্মার্টলি কাজ করতে হবে। যত প্র্যাকটিস করবেন, যত এর উপর ডিপে গিয়ে ঢুকবেন, যত আপনি প্র্যাকটিস করবেন, যত আপনি অল্প অল্প করে ট্রেড নেবেন প্রথম আমি বলবো আপনাদের টিপসে গিয়ে, সেখানে তত কিন্তু সেটা বেটার ওয়েতে আপনি কাজটা করতে পারবেন, রাইট। সেম কন্ডিশন যদি এখানে রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলটা থাকতো, যদি এখানে সাপোর্ট লেভেলটা না থেকে যদি এই লেভেলে সাপোর্ট লেভেলটা থাকতো, তখন আপনি কি করতেন, তখন আপনাকে কিন্তু ওই পজিশন সাইজিংটা করতে হতো, যে কম পজিশন 100 কোয়ান্টিটি যদি আপনাকে কিনতে হয়, তাহলে আমি 50 কোয়ান্টিটি কিনবো। আমি দেখবো যে এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে না, সাপোর্টটা ব্রেক ডাউন করছে। যদি সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠে, তাহলে আমার অল্প লসে বা ব্রেক ইভেন আমি বেরিয়ে চলে যাবো, সব আমার কম লস হবে, কারণ আমি 100 কোয়ান্টিটি নিয়ে নিই, আমি 50 কোয়ান্টিটি নিচ্ছি আমার রিস্ক অনুযায়ী, রাইট। যার যদি নিচের দিকে নামে, তখন আমি আবার কোয়ান্টিটি অ্যাড করবো। এটাকে বলা হয় পজিশন সাইজিং। পরে এটাকে পজিশন সাইজিং করে কিন্তু আপনি একটা ভালো রকম একটা দিনের ইন্টারডে ট্রেডিংকেও কিন্তু একটা পজিশনে কনভার্ট করতে পারেন, একটা ভালো রকম প্রফিট জেনারেট করতে পারেন। তো চলুন আমরা কিছু এক্সাম্পল মানে কিছু টিপসে আমি আমাদের দেওয়ার চেষ্টা করবো। 4 টিপস, যেটা আমি প্রথমে বললাম, যে ব্রেকআউটটা করবে, ধরুন রেজিস্ট্যান্স ব্রেকআউটটা করছে, যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হলো, রাইট, এই গ্রিন ক্যান্ডেলটা যত স্ট্রং
বুলিশ ক্যান্ডেল হবে তত ভালো, মানে আপার উইক্স বা লোয়ার উইক্স যত কম থাকবে মারুবুজু টাইপের ক্যান্ডেল হলে তত ভালো। এবং তার সঙ্গে যদি ভলিউমকে আপনি অ্যানালাইসিস করেন, ভলিউম যদি ভালো হয় সেটাও কিন্তু আপনার অ্যাডভান্টেজ। যদি রেজিস্ট্যান্সকে ব্রেক করুক আর সাপোর্টকে ব্রেক করে নিচের দিকে নামুক না কেন, যাই হোক না কেন, যে ক্যান্ডেলটা তৈরি হবে সেই ক্যান্ডেলটা যেন একটু মারুবুজু টাইপের ক্যান্ডেল হয়, সে রেড ক্যান্ডেলই হোক আর গ্রিন ক্যান্ডেলই হোক, আর ভলিউমটা যেন তার বেশি হয়, রাইট? এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে কি, আপনাকে যেটা বললাম যে রেজিস্ট্যান্স লেভেলটা উপরে আছে কিনা সেগুলো পজিশন সাইজিংটাকে আমরা ঠিক করতে হবে। রেজিস্ট্যান্স লেভেলটা উপরের দেখে বা সাপোর্ট লেভেলটা নিচের দিকে দেখে পজিশন সাইজিংটাকে ঠিক করতে হবে। পজিশন সাইজিংকে আপনাকে ঠিক করতে হবে এবং 100 কোয়ান্টিটি যদি আপনার নেবার থাকে, আপনি প্রথমে 50 কোয়ান্টিটি কিনলেন, তারপরে যখন একটা রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে উপরের দিকে উঠলো তখন আপনি আরো 50 কোয়ান্টিটি অ্যাড করলেন, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনাকে পজিশন সাইজিংটাকে করতে হবে। এবং আপনি টেলিং স্টপ লস মাধ্যমে 3 নম্বর, এটা 2 নম্বর, আর 3 নম্বর হচ্ছে টেলিং স্টপ লস। টেলিং স্টপ লসকে কিন্তু আপনাকে ইউজ করতে হবে ম্যাক্সিমাম প্রফিটকে জেনারেট করার জন্য, অথবা আপনার মানে পোটেনশিয়াল যে প্রফিটটাকে জেনারেট করার জন্য, অথবা আপনার ক্যাপিটালকে রক্ষা করার জন্য। এগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এবং আরএসআই কে দেখতে হবে, আরএসআই যেন সেই সময় 60-র উপরে ওঠে এবং আরএসআই যেন 640-র নিচে নামে। এই জিনিসগুলোকে দেখে আপনি যদি এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করেন তাহলে কিন্তু আপনি ভালো রকম প্রফিট এখান থেকে বার করে নিয়ে আসতে পারবেন, রাইট? আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শৃঙ্খলা আর ধৈর্য, মানে ডিসিপ্লিন আর পেশেন্স হচ্ছে শেয়ার মার্কেটে খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয়। এই দুটো বিষয়ের উপরে ডিপেন্ড করছে আপনার প্রফিট, আপনার লস। তো এই দুটোকে আপনি তৈরি করুন, ধ্যান করুন, ভালো করে ট্রেডিং করুন। বিশেষ করে ইন্টারনেটে খুব রিস্ক, কারণ ইন্টারনেটের মধ্যে আপনাকে খুব কম সময়ের মধ্যে বাইং সিদ্ধান্ত, সেলিং সিদ্ধান্ত নিতে হয়, সেই জন্য ধৈর্য এবং ডিসিপ্লিন কিন্তু খুব প্রয়োজন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটি অন করে রাখুন আর শেয়ার করুন বন্ধু বান্ধবদের সঙ্গে, যাতে তারাও শিখে ট্রেড করুক। না শিখে ট্রেড করবেন না, আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।